Okay, we'll start then. আমরা ওয়েট করে টাইম নষ্ট না করে আমরা ডিরেক্টলি শুরু করে দিই। We'll start our part. স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? Yes, miss. সো এনথালপি চেঞ্জেস, এখন এনথালপি চেঞ্জেস বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের রিয়াকশনে যখন আমরা কোনো একটা রিয়াকশন নিয়ে কথা বলি, the reaction either takes in heat or gives out heat, তাই না? বেসড অন দ্যাট আমরা জানি আমাদের রিয়াকশন আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনস হতে পারে, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন হতে পারে, তাই না? So we can say this most chemical reactions are accompanied by energy changes. Some absorbs the energy, while some releases it. এই যে এনার্জি যখন রিলিজ হয়ে যাচ্ছে, যখন কোনো রিয়াকশন এনার্জিকে রিলিজ করে ফেলতেছে, তখন সেটাকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন, যেটা আমরা নরমালি এক্সিট হিসেবে বলতে পারি যে হিট ইজ বিং এক্সিট। এক্সিট ইজ কানেক্টেড, সো ইটস এক্সোথার্মিক রিয়াকশন। ওকে, তখন আমার এনার্জি রিলিজ হয়। কোথায় রিলিজ হয়? সিস্টেম থেকে সারাউন্ডিং এ রিলিজ হয়। যখন এক্সোথার্মিক রিয়াকশন হয় আর আমার এনার্জি যদি রিলিজ হয়ে যায়, তাহলে বলো তো আমার রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের কম্পারিজনে কার বেশি এনার্জি আছে? রিয়াক্টেন্টে বেশি এনার্জি পাওয়া যাবে না প্রোডাক্টে বেশি এনার্জি পাওয়া যাবে ইন কেস অফ এক্সোথার্মিক রিয়াকশন? প্রোডাক্টে বেশি এনার্জি পাওয়া যাবে। ইউ আর রিলিজিং হিট and then you are forming a product. তুমি এনার্জি কিন্তু লুজ করছো, লুজ করে প্রোডাক্ট তৈরি করতেছো, তাহলে কি প্রোডাক্টে এনার্জি বেশি থাকবে? তাইলে না, কম থাকবে, রাইট? So this is what is written here, that an exothermic reaction is a reaction that releases energy to the surrounding. যেহেতু আমি সারাউন্ডিং অলরেডি এনার্জি রিলিজ করে দিচ্ছি, তাহলে রিলিজ করার পর তুমি প্রোডাক্টটা পাচ্ছি, রাইট? সো প্রোডাক্ট কন্টেইনস লেস এনার্জি উইথ রেসপেক্ট টু দি রিঅ্যাক্টেন্টস। Am I clear? মিস। তাইলে এনথালপি চেঞ্জ যখন ক্যালকুলেট করতে চাই তখন কেন এক্সোথার্মিকে নেগেটিভ ভ্যালু আসে? তাহলে তো প্রোডাক্টে বেশি এনার্জি না, ইন দ্যাট সেন্স, বিকজ বন্ড ফর্মিং মাইনাস বন্ড ব্রেকিং না। তো বন্ড ফর্ম হইতেছে রিঅ্যাক্টেন্টস, বন্ড ব্রেকিং হইতেছে প্রোডাক্টস। এটা হচ্ছে হেসের সাইকেল দিয়ে আমি তোমাকে বুঝাইতে পারবো, বিকজ যখন নেগেটিভ পজিটিভ হয় এই জিনিসটা অনেকটুকুই আমরা ওই সাইকেলের উপর ডিপেন্ড করে। বাট ইন জেনারেল যদি আমরা সিঙ্গেল এলিমেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলি, তখন ইট ইজ লেস এনার্জি। ঠিক আছে? ওকে, বাট নর্মালি এভাবে চিন্তা করো যে এক্সোথার্মিক মানে হিট ইজ বিং রিলিজড। যদি হিট রিলিজ হয় তাহলে তোমার প্রোডাক্টের মধ্যে এনার্জি বেশি পাওয়ার কথা না, বিকজ ও তো অনেকটুকুই লুজ করে প্রোডাক্টটা তৈরি করতেছে, রাইট? এবং এই এনার্জিটা রিলিজ হয় কিভাবে? অ্যাজ হিট এনার্জি, এবং যার কারণে দেখা যায় আমার সারাউন্ডিংটা ওয়ার্ম আপ হয়ে যায়, রাইট? অন দি আদার হ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশনে যদি কথা বলি, এন্ডোথার্মিক রিয়াকশনের মধ্যে আমার রিয়াকশনটা এনার্জি অ্যাবজর্ব করে, রাইট? কার থেকে অ্যাবজর্ব করবে? ফ্রম দিস সারাউন্ডিং। এখন আমার যদি সারাউন্ডিং থেকে আমি এনার্জিকে অ্যাবজর্ব করি, বলো তো আমার প্রোডাক্টের মধ্যে কি এনার্জি বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। there will be more energy in comparison to the reactant. এবং যেহেতু এনার্জিটা আমি অ্যাবজর্ব করে ফেলতেছি আমার সারাউন্ডিং থেকে, তাহলে কি আমার সারাউন্ডিংটা ঠান্ডা হয়ে যাবে না? বলো, it will cool down because I'm taking the heat energy from this surrounding to the system. আমি কি বুঝাতে পারছি? রাইট? এবং এই জিনিসটাই আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম দিয়ে দেখতে পাই, যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্ট, দেখো এই রিঅ্যাক্টেন্ট, এটা কি টাইপের রিঅ্যাক্টেন্ট বলো তো? ইজ ইট এক্সো অর এন্ডো? কোনটা? এই যে এটা এন্ডোথার্মিক। এন্ডো। ইজ ইট টেকিং হিট অর রিলিজিং হিট? প্যাটার্ন দেখো। মিস আপনার পয়েন্টার দেখা যাচ্ছে না, স্ক্রিন স্টাক হয়ে আছে। এখন দেখা যাচ্ছে কি? ইয়েস। ওকে, এই যে এটার কথা বলতেছিলাম, এটা কি এন্ডো না এক্সো? এক্সোথার্মিক।
এক্সোথার্মিক, রাইট। এটা এমনিও আমরা ফিগার আউট করে ফেলতে পেরেছিলাম যে এটা এক্সোথার্মিক কিভাবে, যে এখানে দেখো রিঅ্যাক্ট্যান্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম, তাই না? এর জন্যই তো আমরা সবসময় এক্সোথার্মিকের ডায়াগ্রাম ড্র করলে এভাবে ডায়াগ্রাম ড্র করি, উই নেভার ড্র ইট ভাইস ভার্সা, তাই না? দ্যাট অলসো ইন্ডিকেটস যে আমার রিঅ্যাক্ট্যান্ট এনার্জি বেশি ছিল, সেই রিঅ্যাক্ট্যান্টের বেশি এনার্জিকে রিলিজ করে দেওয়া হয়, যে হিট ইজ রিলিজ, এবং এরপর আমার যে প্রোডাক্টটা তৈরি হয় তার মধ্যে এনার্জি কম পাওয়া যায়। ক্লিয়ার? অন দি আদার হ্যান্ড, এই রিঅ্যাকশনটাকে যদি খেয়াল করি, উই হ্যাভ রিঅ্যাক্ট্যান্ট হিয়ার যার এনার্জি এখানে, এন্ড উই হ্যাভ প্রোডাক্টস হিয়ার যার এনার্জি এখানে। তাহলে এখানে কি আমি দেখতে পাচ্ছি না যে আমার প্রোডাক্টের এনার্জি বেশি কম্পেয়ার টু দ্য রিঅ্যাক্ট্যান্ট, which means definitely it has absorbed the heat from the surrounding, তাই না? হিট অ্যাবজর্ব করে ফেলছে বা হিট এন্টার করেছে। তো এন্টারিং অফ দ্য হিট ইজ বেসিক্যালি এন্ডোথার্মিক, রাইট? ইয়েস মিস। নর্মালি এক্সোথার্মিক রিঅ্যাকশনের যদি কথা বলি, এক্সোথার্মিক রিঅ্যাকশন আমরা যে কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনকেও এক্সোথার্মিক রিঅ্যাকশন বলি। কম্বাসন, যখন কোনো কিছু বার্ন হয় অলওয়েজ এনার্জি রিলিজ হয়, এর জন্য বার্ন হলে চারপাশে গরম হয়ে যায়। ডিসলভিং অ্যানহাইড্রাস সল্ট, অ্যানহাইড্রাস সল্টকেও ডিসলভ করাটাকে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন বলি। এবং যখনই কোনো ধরনের রিঅ্যাকশন হইতেছে বিটুইন অ্যাসিডস এবং মেটাল কার্বনেটস, that is also an example of exothermic reaction. Is that clear? Yes, miss. On the other hand, endothermic reaction এর যদি example দেখি, atomization আছে, photosynthesis আছে, dissolving crystalline salt আছে, এবং thermal decomposition আছে। When we are breaking down something with the help of heat, তার মানে কি আমি সারাউন্ডিং থেকে হিট দিচ্ছি সিস্টেমে, definitely আমার thermal decomposition is an example of an endothermic reaction. Are we clear? Yes, miss. Okay. এখন আসি আমাদের actual enthalpy change. What is this enthalpy? Enthalpy basically is the indication of total energy of a substance and it cannot be measured directly. সাধারণত enthalpy আমি directly measure করতে পারি না। এর জন্য আমরা যেটা করি, আমরা enthalpy change কে measure করি। সেটাও আমি theoretical ভাবে measure করি, experimentally ভাবে কিন্তু আমরা ডেল্টা H figure out করতে পারি না। এক্সপেরিমেন্টালি করতে পারলে মনে করো টেম্পারেচার যেমন আমি শুধু থার্মোমিটার দিয়ে মেজার করে ফেলতে পারি, অমন হলে তাহলে তো আমাদের হেসেস সাইকেলের কোনো প্রয়োজনই পড়তো না, রাইট? সো এনথালপি চেঞ্জ ইজ মেজারেবল, বাট আমি শুধু অনলি এনথালপি যদি ক্যালকুলেট করতে চাই, এটা আসলে মেজার করা ডিরেক্টলি কখনোই পসিবল না। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, please. Enthalpy change of reaction বলতে আমরা কি বুঝি? It is basically the change in the heat, is the heat change. এখন এই হিট চেঞ্জ হতে পারে অ্যাবজর্ব হিট অথবা ইভলভ মানে রিলিজ হিট, যেটা আমার কেমিক্যাল রিঅ্যাকশনের সময় হয়। আমরা জানি এক্সোথার্মিক রিঅ্যাকশনে আমার এনথালপি সবসময় নেগেটিভ হয় বিকজ ইট গিভস আউট এনার্জি, ও এনার্জি দিয়ে দেয়। Endothermic reactions enthalpy সবসময় পজিটিভ হয় because it takes in the heat energy from the surrounding. Clear? Gain করছে এনার্জি, তাই পজিটিভ। এক্সোথার্মিক এর সিস্টেম এনার্জি লুজ করতেছে দেখেও নেগেটিভ। এবং এই এনার্জেটিক্যালি স্টেবিলিটি অফ আ সিস্টেম যদি কথা বলি, এখানে অনেক ফ্যাক্টরস আছে। যেমন এক্সোথার্মিক রিঅ্যাকশন সাধারণত না এনার্জেটিক্যালি মোর ফেভারেবল দ্যান দি এন্ডোথার্মিক ওয়ান্স। কেন? নর্মালি যেটার আমার যে সিস্টেমটা আমার এনার্জিটা কম, লোয়ার এনার্জি কন্টেন্ট থাকে, সেটা স্টেবল বেশি থাকে। ইটস মোর লাইক একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ওর মধ্যে এনার্জি বেশি থাকবে না কম থাকবে বলো তো? মানে একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা ও কি স্টেবল বেশি থাকবে না আনস্টেবল বেশি থাকবে? আনস্টেবল থাকবে। ঠিক একই ভাবে যখনই আমার সিস্টেমটার মধ্যে এনার্জি কম থাকে, তার মানে কি ও এনার্জি লুজ করে দেয়, তখন ওর এনার্জি কমে যায়। ওর এনার্জিটা যখন কমে যায় ও আসলে স্টেবল হয়ে যায়। এবং দি এন্টায়ার ওয়ার্ল্ড, বিট হিউম্যানস, বিট অ্যাটমস, যাকেই বলো, আমরা কিন্তু সবাই স্টেবিলিটির দিকে রান করি, রাইট? উই অলওয়েজ প্রসিড টুয়ার্ডস স্টেবিলিটি। হ্যান্স এক্সোথার্মিক রিঅ্যাকশনস অ্যাজ সাচ রিঅ্যাকশন যেটা নর্মালি ন্যাচারাল ওয়াইজ সবসময় এটাকেই ফেভারেবল করা হয়, মানে এক্সোথার্মিক এনার্জি রিলিজ করে দেয়, সিস্টেমের এনার্জি কমে যায় ও বেশি স্টেবল থাকে। Am I clear? Yes, miss. তার মানে আমার ডেল্টা এইচ এর ভ্যালু যত বেশি নেগেটিভ হবে তত বেশি সে স্টেবল হবে না আনস্টেবল হবে? Unstable. যত বেশি ডেল্টা এইচ এর নেগেটিভ ভ্যালু বেশি, মাইনাস বেশি, তার মানে
ও বেশি বেশি ও ইউজ করেছে, তাইলে তো স্টেবল হবে। স্টেবল হবে। সো এই পার্টটা এখানে লেখা। Thus, the more negative the delta H value, the more stable the system is. বুঝাতে পারছি? ইয়েস ওকে, আমি প্রত্যেক লাইন টু লাইন এক্সপ্লেন করছি বিকজ দিস আর দ্য লাইন যেটা অ্যাকচুয়ালি তোমার স্পেসিফিকেশন থেকে নিয়ে নিয়ে করা। সেই পয়েন্ট গুলো আমরা না বুঝলে তখন আমাদের যখন থিওরিটিক্যাল পার্টে লেখা আসবে বা রিজনিং দিতে আসবে তখন আমরা পারবো না। ওকে, সো একটা এক্সাম্পল যদি দেখি এই সিস্টেমটার, we can talk about oxygen and we can talk about ozone. Oxygen সাধারণত is energetically more stable than ozone. কেন? এই যে ডায়াগ্রামটা দেখো, এ দেখো তো, এটা তো এনার্জি লেভেল, তাই না? এখানে এনার্জি লেভেল কার বেশি, ওজনের বেশি না অক্সিজেনের বেশি বলো তো? ওজন। ওজন। তাহলে ওজনের যদি এনার্জি বেশি থাকে ও কি স্টেবল বেশি না কম? স্টেবল। হ্যাঁ, কম স্টেবল। কম স্টেবল। ভেরি গুড, অলওয়েজ মনে রাখবা সবার বাসায় একটা দুষ্টু বাচ্চা থাকে, ওর মধ্যে অনেক এনার্জি থাকে, ও কখনো এক জায়গায় স্টেবলি বসে না, রাইট? সো ওভাবে চিন্তা করবা। অন দি আদার হ্যান্ড অক্সিজেনের এনার্জি লেভেল কম, তাহলে ও কি স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল। স্টেবল বেশি। ভেরি গুড, এই পার্টটাই এখানে বলছে যে ফর এক্সাম্পল অক্সিজেন ইজ এনার্জেটিকলি মোর স্টেবল দ্যান ওজন, their relative positions on the energy level diagram as follows, যেটা আমরা মাত্র দেখলি। বাট এই কারণে ইভেন দো ওজন হ্যাজ হাই এনার্জি, এটা কিন্তু কখনোই এমন না যে অ্যাটমসফিয়ারে থাকা যে ওজনটা সেটা খুব ইমিডিয়েটলি অক্সিজেনে কনভার্ট হতে পারে। এটা কি পসিবল হয়? এটা যদি পসিবল হতো, আমাদের ওয়ার্ল্ডে যে ওজোন লেয়ারটা, যে অ্যাটমসফিয়ারে যে ওজোন লেয়ারটা, সেটা কি তোমার মনে হয় কখনো ড্যামেজ হতে পারতো যদি সবসময় ওজোনটা অক্সিজেনে কনভার্ট হয়ে যায়? No, miss. No. So even though ozone is of high energy level and is unstable, still kinetically stable. কিসে stable? Kinetically. স্টেবল, বিকজ ও তো মুভ করতে পারবে, ওর ইচ্ছে মতো মুভ করতে পারবে বিকজ ওর মধ্যে এনার্জি বেশি আছে। অলদো ইট ইজ এনার্জেটিকলি আনস্টেবল। টার্মটা খেয়াল করছো? ওজন এনার্জেটিকলি আনস্টেবল বাট কাইনেটিকলি স্টেবল উইথ রেসপেক্ট টু দি প্রোডাক্টস। এই দুইটা টার্ম কি আমরা বুঝতে পারছি? Yes, miss. Okay. The activation energy is not sufficient for the reaction to take place. So overall দেখা যায় ওজন থেকে যে অক্সিজেনে কনভার্ট হবে এই প্রসেসটা হওয়ার জন্য ওদের যে মিনিমাম অ্যাক্টিভেশন এনার্জিটা লাগে সেটা আসলে ওজনের মধ্যে ইনাফ থাকে না, যার কারণে দেখা যায় ওজন থেকে অক্সিজেনে খুব ইজিলি কনভার্ট হয় না ইন আওয়ার অ্যাটমসফিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, miss. ওকে, এরপর আসি মেজারিং এনথালপি চেঞ্জেস। আমরা কিভাবে আসলে আমরা এনথালপিকে মেজার করতে পারি। এনথালপি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি বাই জাস্ট লুকিং এট দি টেম্পারেচার চেঞ্জেস। কিভাবে দেখতে পারি? টেম্পারেচার চেঞ্জেস। রিমেম্বার আমরা ও লেভেলসে একটা ফর্মুলা পড়েছিলাম, কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি, মনে আছে? Yes, miss. ওই ফর্মুলাটা ইউজ করে আমরা আসলে এক্সপেরিমেন্টালি ভাবে এনথালপি চেঞ্জ বের করতে পারি। So we can look here, enthalpy changes can be measured experimentally by measuring the temperature change as a reaction proceeds. দুইটা খুব কমন এক্সাম্পল হচ্ছে by measuring the enthalpy change of neutralization এবং combustion. ফর্মুলাটা হচ্ছে হিট এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজ। এই হিট এনার্জি অ্যাবজর্ব or release is basically this Q. And for mass of a substance বা solution, আমি যাকে নিয়ে কাজ করছি, C stands for the specific heat capacity. Normally C এর ভ্যালুকে আমরা 4.18 ধরে নিই এবং delta T is basically change in temperature. Am I clear? Yes, miss. ম্যাসটা আমরা কিসে মেজার করি, গ্রাম না কেজিতে? কেজি। গ্রামে। বিকজ তুমি এক্সপেরিমেন্ট যখন করবা তুমি কি কখনো বাল্ক অ্যামাউন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করবা নাকি স্মল অ্যামাউন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করবা? Small amount. Small amount. So we always take it in gram because বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করার রিস্ক। হোয়াট ইফ নষ্ট হয়ে যায় আমার রিএজেন্ট, হোয়াট ইফ ইটস আ ওয়েস্ট। ওকে, ফিজিক্সে পড়ছিলাম তো ওইটাই মাথায় এসে পড়ছে। ফিজিক্সে ওরা তো বড় বড় বাল্ক অ্যামাউন্টে কাজ করে, কেমিস্ট্রিতে তো আমাদের রিএজেন্ট খুব অল্প অল্প অ্যামাউন্টে কাজ করি।
ইনফ্যাক্ট মনে করো এমনও হয় যে ওয়েইং ব্যালেন্স থাকে না, কিছু প্রিসাইজ ওয়েইং ব্যালেন্স, মনে করো তোমার এক্সপেরিমেন্টে 2.5 গ্রাম লাগবে, এই 2.5 গ্রাম যদি মনে করো 2.6 হয়ে যায়, তখনও আমাদের দেখা যায় একটা স্পুন থাকে না স্প্যাচুলা ল্যাবের মধ্যে, সে স্প্যাচুলা দিয়ে ওই 0.01 এর পার্টটা আমাদের উঠিয়ে উঠিয়ে তারপর এক্সপেরিমেন্ট করতে হয় ইন কেস অফ কেমিস্ট্রি, বিকজ হিয়ার উই আর ডিলিং উইথ কেমিক্যালস, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তো এই ফর্মুলাটা ইউজ করে আসলে আমরা এটা ফিগার আউট করতে পারি। এখান থেকে যদি আমি এটাকে সাবজেক্ট করি, আই ক্যান বেসিকলি যদি ডেল্টা এইচ বের করতে চাই, হিট এনার্জি অ্যাবজর্ব আর রিলিজ, হুইচ ইজ বেসিকলি দিস কিউ, সেটা ডিভাইডেড বাই দি নাম্বার অফ মোলস অফ দ্য লিমিটিং রিএজেন্ট। আমার যে লিমিটিং রিএজেন্ট আছে, or in other words যেটা এক্সেস এ নাই, যে এজেন্টটা আমার এক্সেস এ নাই, সেটার নাম্বার অফ মোলস দুইটাকে ডিভাইড করলেই আমি কিন্তু আমার এনথালপি চেঞ্জ পেয়ে যাব। আমি কি বুঝাতে পারছি? সো আমি যদি এক্সপেরিমেন্টালি এনথালপি চেঞ্জ, লাগে বেশি? আবার বলো। সেকেন্ড ফর্মুলাটা কি বেশি This লাগে? is connected, হ্যাঁ এটা কানেক্টেড, দিস ইজ দি ফার্স্ট স্টেপ এন্ড দিস ইজ দি সেকেন্ড স্টেপ টু ফাইন্ড দি ডেল্টা এইচ। ওকে, আমি আবার বলি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এনথালপি চেঞ্জ ডিরেক্টলি তো আমি এক্সপেরিমেন্টালি বের করতে পারি না, বাট এইভাবে ইনডিরেক্টলি আই ক্যান ফিগার ইট আউট এক্সপেরিমেন্টালি। প্রথমে কি করব, আমি আমার রিঅ্যাকশনের মধ্যে এই এনার্জি অ্যাবজর্ব আর রিলিজটা বের করব, হুইচ ইজ কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। এখান থেকে ম্যাথস তো আমি ডেফিনেটলি জানতে পারবো, সি তো আমি অলরেডি জানি, টেম্পারেচার চেঞ্জ খুব ইজি বের করা। রিঅ্যাকশনের শুরুতে আমি থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা দেখবো, রিঅ্যাকশনের শেষে আমি টেম্পারেচারটা দেখবো, ইনক্রিজ হলে ইনক্রিজ, ডিক্রিজ হলে ডিক্রিজ, রাইট? সো দ্যাটস ভেরি ইজি এন্ড স্ট্রেট ফরওয়ার্ড টু গেট দি কিউ। ওয়ান্স আই গেট দি কিউ, ইউ হ্যাভ দিস ভ্যালু, এই পার্টটা আছে তোমার কাছে, রাইট? এবং সিন্স তোমাকে কোশ্চেনে যদি বলে যে এনথালপি বের করো, ডেফিনেটলি ওরা তো একটা রিঅ্যাকশন লিখে দিবে, তাই না? যেমন এ প্লাস বি ফর্ম করে সি প্লাস ডি, একটা তো রিঅ্যাকশন লিখে দিবে। এবং রিঅ্যাকশনে হয়তো এটাও বলে দিতে পারে যে বিটা এক্সেসে আছে। ওকে, যদি এমন বলে দেয় যে বিটা এক্সেসে আছে, তখন আমার নাম্বার অফ মোলস লাগবে যেটা এক্সেসে নাই। ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে বি যদি এক্সেসে থাকে তাহলে এটা আমার লিমিটিং এজেন্ট, তখন তুমি এর নাম্বার অফ মোলস বের করবা। হাউএভার যদি কোশ্চেনে এটা না বলে দেয় যে এক্সেস এ কে আছে বা না আছে, রিমেম্বার ও লেভেলসে আমাদের একটা প্যাটার্ন ছিল, যে প্যাটার্নে আমরা এক্সেস কে লিমিটিং রিএজেন্ট কে বের করতে পারতাম, মনে আছে? ইয়েস মিস। ঠিক ওইভাবে তোমার ওই প্রসিজিওর ফলো করে তোমার ফিগার আউট করতে হবে কে এক্সেস এ আছে, যেটা এক্সেস এ আছে সেটাকে বাদ দিয়ে যেটা লিমিটিং রিএজেন্ট সেটা নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করবো, এবং এই দুটো ডিভাইড করার পরে তুমি যে ভ্যালুটা পাবা দ্যাট ইজ ইওর ডেল্টা এইচ, এবং সেটা ইউনিট হবে কিলোজুল পার মোল। am I ক্লিয়ার? কিলোজুল পার মোল কিভাবে? হিট এনার্জি, এনার্জি ইউনিট কি? কিলোজুল, রাইট? নাম্বার অফ মোলস এর ইউনিট কি? মোল। তো আমার ডেল্টা এইচ এর ভ্যালু ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। am I ক্লিয়ার? ইয়েস মিস। কোনো পার্টে প্রবলেম আসছে থাকলে এখনই বলো, বিকজ সামনে আগাইলে পরে প্রবলেম হয়ে যাবে। ওকে ওকে, এখন এখানে কিছু অ্যাজাম্পশনস আমরা ভেবে নেই, সেটা হচ্ছে এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার, যে আমরা সবসময় আমরা 4.1 এর ধরে নিই, আমরা অ্যাজিউম করে নিই যে যত ধরনের অ্যাকুয়াস সলিউশন আছে এদের সবার ডেনসিটি 1 গ্রাম পার সিএম কিউব। তো নিউমেরিক্যালি এদের সবার হচ্ছে 1 সিএম কিউব ইজ ইকুয়াল টু 1 গ্রাম, মানে উই অ্যাজিউম ইট, এটা কিন্তু কোনো অ্যাকুরেসি কোথাও নাই, উই অ্যাজিউম যে 1 সিএম কিউব হচ্ছে 1 গ্রাম। এবং আমরা এটাও ভেবে নেই যে ওয়ার্ল্ডে যত অ্যাকুয়াস সলিউশন আছে সবার ডেনসিটি একই হবে। তো ঠিক ওই হিসেবে আমাদের ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি এগুলো মাথায় রেখে সবারটাই অ্যাজিউম করে নিছে যে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটারের যে ভ্যালু হবে সেটা আমার দুনিয়ার যে কোনো অ্যাকুয়াস সলিউশনের জন্য একই স্পেসিফিক হিট ক্যাপাসিটি হবে। এর জন্য আমরা সবসময় সি এর ভ্যালুটাকে অলওয়েজ 4.1 এ ধরে নিই। আমি কি বুঝাতে পারছি? ডেনসিটির কাজটা কি এখানে? হ্যাঁ হ্যাঁ, ডেনসিটির কাজটা কি এখানে তাইলে? এখানে if you look at the formula, এই যে mc ডেল্টা টি, তোমার একটা সলিউশন নরমালি যদি আমরা ভাবি একটা সলিউশন যত বেশি ডেন্স হবে ও কি অত বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, বিকজ ওর মধ্যে এনার্জি অ্যাবজর্ব করার কোনো স্পেস নাই।
টেকনিক্যালি যদি ওভাবে চিন্তা করি, একটা সিস্টেম আছে, সিস্টেমটা এমনিতে অনেক বেশি ডেন্স, ও কি ওর মধ্যে আর কোনো ধরনের এনার্জি নিতে পারবে? বাহির থেকে কি কোনো কিছু অ্যাড আপ করতে পারবে নিজের সিস্টেমের মধ্যে? No, miss. নো। তো এইটাই যেন কোনো কনফিউশন ক্রিয়েট না করে যে এইটার জন্য আমার এই কিউর ভ্যালু চেঞ্জ হচ্ছে না হচ্ছে, এর জন্য ওরা অ্যাজিউম করে নেয় যে এই সিটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং কনস্ট্যান্ট থাকার কারণে ওর ভ্যালু অলওয়েজ 4.1 এর ধরে নেয়, ইভেন দো এটা অনেক এরর ক্রিয়েট করতে পারে। ইনফ্যাক্ট এইভাবে যদি তুমি এনথালপি বের করো, তোমার এরর হওয়ার মধ্যে প্রথম এরর এটাই হচ্ছে যে আমরা সবসময় সি কে 4.1 এ ধরেই নিই। ইট কুড বি ডিফারেন্ট, বাট আমরা ধরে নেই এরকম করে। বুঝাতে পারছি? Yes, miss. ওকে। সো একটা এক্সাম্পল যদি দেখি, আমাদের যদি তোমার কোশ্চেনে বলে ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ অফ দি রিঅ্যাকশন বিটুইন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো ইকুয়েশন দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইফ ইউ নোটিস এখানে কিন্তু বলে দেয় নাই যে এক্সেস কোনটা, লিমিটিং কোনটা, তার মানে in this question you have to figure it out on your own. So প্রথমে আমি কি করব, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিব 25 cm3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব 25 cm3। এরপর এটাকে আমি একটা পলিস্টিরিন কাপের মধ্যে ঢালবো। আমাকে একটু বলো তো, why polystyrene cup, why not some other cup or normal conductor cup? Miss, could you please repeat your question? হ্যাঁ হ্যাঁ, বললাম এখানে দেখো প্রথম স্টেপে আমাদের কাজ ছিল যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড 25 cm3 পোর করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড 25 cm3 পোর করব, এবং পোর করব হচ্ছে পলিস্টিরিন কাপে। Now my question is why polystyrene cup? Why not some other metal conductor cup? Less thermal energy will be released from the cup if we use a polystyrene cup. রাইট, কারণ পলিস্টিরিন তো আমার গুড হিট ইনসুলেটর, তার মানে ও হিট কন্ডাক্ট করে না। কারণ হিট কন্ডাক্ট করলে কি সমস্যা, আমার তো এই পুরো এক্সপেরিমেন্টটাই করা হচ্ছে যেন আমি ডেল্টা টি বের করতে পারি, চেঞ্জ ইন টেম্পারেচার। এখন আমি যদি কোনো কন্ডাক্টর কাপ ব্যবহার করি, আমার তো অনেক টেম্পারেচার ক্যান বি কন্ডাক্টেড উইথ দি এলিমেন্ট অর উইথ দি মেটাল অফ দি কাপ না, যেখানে আমার হিটার লুজ হয়ে যেতে পারে। তাহলে সেটা যদি লুজ হয়ে যায়, এই থার্মোমিটারে কি আমি অ্যাকুরেট রিডিং পাবো টেম্পারেচারের? পাবো না, No, miss. রাইট? এর জন্য এখানে পলিস্টিরিন কাপটা ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে বিকজ ইট ইজ আ গুড হিট ইনসুলেটর। এবং আমার দুইটা সলিউশনই, সোডিয়াম হাইড্রোক্সাইড বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, আমি ইকুয়াল কনসেন্ট্রেশনে নিব। এই এক্সপেরিমেন্টের জন্য আমি 1 মোল পার ডিএম কিউব ইউজ করলাম। সো বিফোর letting the reaction happen, আমি ইনিশিয়াল টেম্পারেচার মেজার করে ফেলবো এবং ম্যাক্সিমাম টেম্পারেচার মেজার করব আফটার ইটস ডান। ধরে নিলাম তোমার এই এক্সপেরিমেন্ট করার সময় তোমার ইনিশিয়াল টেম্পারেচার ছিল 18.1 and after the reaction has occurred the maximum temperature it has reached is 24.8. এখন আমাকে বলো তো এই দুইটা ডিফারেন্স যদি করি, ডিফারেন্স আমরা কিভাবে করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? Yes, miss. So 24.8 minus 18.1 করলে আসে আমার 6.7। তাহলে আমাকে বলো এটা কি এনার্জি গেইন করলো না লুজ করলো? Gain করেছে, miss. গেইন করেছে, বিকজ দেয়ার ইজ ইনক্রিজ ইন টেম্পারেচার, তাই না? যে টেম্পারেচার হচ্ছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? ওকে। Yes, miss. এখন আমার এখানে যেটা বের করতে হবে, আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি, টি আমি জানি 4.8, ডেল্টা টি আমি জানি 6.7 ডিগ্রি সেলসিয়াস, আমার তো ম্যাথটা লাগবে, রাইট? এখানে মজার কথা হচ্ছে আমি তো এখানে সলিউশন ইউজ করেছি, আমি কি এখানে কোনো সলিড ইউজ করেছি যে আমি ম্যাথ পাবো? No, miss, but ওই কি বল এক্সেপশনটা ইউজ করতে হবে যে 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 গ্রাম। ভেরি গুড, ওয়েল ডান। তাহলে ওটা যদি আমি করে নেই, এখানে যেহেতু আমি দুইটা ম্যাথ ইউজ করেছি, আমি দুইটাকেই অ্যাড করব না, 25 প্লাস 25 ইন্টু 1 which gives you 50 গ্রাম, তাই না? Is that মিস clear? 25 দুইটাই তো 25। দুইটা সলিউশন না, এই যে আমি তো ইকুয়াল ভলিউম নিয়েছি।
তুমি ইকুয়াল ভলিউম না নিলে তুমি চেঞ্জ করে নিবা, বাট আমরা এরর্স যেন না হয়, যেন কম বেশি এমন না হয় যে হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড কম ছিল দেখে এভাবে রিয়াকশন করছে, এটা যেন না বলতে পারি, এর জন্য আমরা দুই পাশেই সেম নেই। ক্লিয়ার? ইয়েস প্লিজ। সো দুইটাকে যখন আমি ওই ফর্মুলাতে বুক করলাম যে xcm কিউব হচ্ছে 1 গ্রাম, সেভাবে আমি ম্যাসটা পেয়ে গেলাম which is 50. So now you have the heat released as 50 multiply 4.18 multiply 67 which gives you 1400 joule. এখন আমরা তো নরমালি এনথালপি সব সময় কিলো জুলে মেজার করি। রিমেম্বার হাউ উই হ্যাভ সেড যে ডেল্টা এইচ এর ইউনিট হবে কিলো জুল পার মোল, তাই না? তাহলে এই জুলটাকে আমি কি করব, কিলো জুলে কনভার্ট করব। কিলো জুলে কনভার্ট করলে আমার এনার্জিটা আসে 1.4 কিলো জুল। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস প্লিজ। এরপরে আমার নাম্বার অফ মোলস বের করতে হবে যেটা লিমিটিং এ আছে। এখানে ইফ ইউ নোটিস দুইটাই কিন্তু আমি 25 ইউজ করেছি। এখানে কি আদৌ কোনো কিছু লিমিটিং এ আছে? ইফ ইউ টক অ্যাবাউট দি সোডিয়াম হাইড্রোক্সাইড অর দি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নো মিস। নো। বাট এখানে দেখো দেয়ার ইজ অ্যাকুয়াস ফর্ম, সো আমি ধরে নিতে পারি না যে এখানে আমার লিমিটিংটা ওয়াটার। কেন মিস? দেখো তোমার এই কেসের জন্য ইউ হ্যাভ টু ফিগার আউট সামথিং যেটা এক্সেসে আছে বা যেটা লিমিটিং এ আছে। এখন আমরা যদি এই দুইটাই চিন্তা করি 25 cm কিউব অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 25 cm কিউব অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটার একটাও আমার এক্সেসেও না লিমিটিং এও না। সো আমি এই দুইটার কোনো একটাকে ধরতে পারবো না যে ওকে এটা লিমিটিং এ আছে এটা এক্সেসে আছে, দুইটাই তো সেম। So in certain cases, safe side থাকার জন্য we can simply count as the water as the limiting agent. Water কোথা থেকে আসছে? এরা তো aqueous form এ আছে। aqueous form এর মধ্যে তার মানে এখানে আমাদের water must be the limiting reagent. বুঝাতে পারছি? মিস তাইলে NaCl কেন লিমিটিং রিয়েজেন্ট হইতে পারে না? এটা তো প্রোডাক্ট। ও প্রোডাক্ট আমার রিয়েজেন্ট মানে রিঅ্যাক্টেন্টের রিয়েজেন্ট কিভাবে হবে, তাই না? মিস নাম্বার অফ মোলস অফ ওয়াটার 0.025 হইলো কিভাবে? এটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। নরমালি আমরা যদি নাম্বার অফ মোলস বের করি, হোয়াট ইজ ইট? মাস বাই মোলার মাস, তাই না? ইয়েস মিস। মাস বাই মোলার মাস যদি করি, মোলার মাস অফ ওয়াটার হচ্ছে 18। তো তাহলে একটু মুছে তারপর এখানে করে দেখি। নাম্বার অফ মোলস ইকুয়ালস টু মাস বাই মোলার মাস। এখানে নাম্বার অফ মোলস কত? 0.025 আসছে। আমরা সাবজেক্ট করে দেখি তাহলে ফিগার আউট করতে পারবো। 0.025 মাল্টিপ্লাই MR which is 18। দেখো তো কত আসে 0.025 মাল্টিপ্লাই 18 করলে, আমি দেখি। কত আসে? 0.45। ও 0.25 only or 0.025? 0.025। মিস 0.45 আসতেছে। 0.45। তাহলে আমার mass 0.4 হবে। But how do we get this mass is 0.45? মিস আরেকটা জিনিসও তো আছে, ওই বলো। n is equals to v by 24 dm কিউব আছে না, ওই ক্যালকুলেশনে গেলে তো 0.025 আসে না। হুম, তাহলে লেটস ডু ওয়ান থিং, দেয়ার মাস্ট বি এ প্রিন্টিং মিস্টেক অফ হিয়ার। সেটা হচ্ছে এই পার্টটা আমরা নিজেরা ফিগার আউট করে ফেলবো। ওকে, নিজেরা ফিগার আউট করবো অ্যাজ ইন আমাদের ও লেভেলসে যেভাবে ছিল না, এই দুটাকে ধরে ধরে আমরা ওদের নাম্বার অফ মোলস, লিমিটিং কোনটা এক্সেস কোনটা সেটা বের করতাম। সেটা বের করে আমরা আমাদের মতো নাম্বার অফ মোলস বের করবো যেটা লিমিটিং এ আছে। বুঝতে পারছি? দেয়ার মাস্ট বি এ মিস্টেক হিয়ার। এবং সেটার ভ্যালুর সাথে আমার এই কিউর ভ্যালু যেটা সে ডিভাইড করবো এন্ড উইল গেট দি ভ্যালু। ঠিক আছে? ওকে মিস। Okay, but this is the overall procedure how it's done. এই দুইটা ফর্মুলা ইউজ করি। প্রথমে Q equal to mc delta t, এরপরে এই ইনফরমেশন নিয়ে এবং লিমিটিং রিএজেন্টের নাম্বার অফ মোলস নিয়ে ডেল্টা এইচ টা বের করি। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, এরপর আমরা চলে যাই। এখানে আরেকটা এক্সাম্পল আছে, একই এক্সাম্পল একই মেথড, ইউ ক্যান জাস্ট লুক ইনটু ইট।
হুম, এখানে এথানল ইউজ করেছে বিকজ এখন সবই সেম, ম্যাস অফ ওয়াটার দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে, mass of ethanol, final mass. You can just check this out. It's very similar to the example that we have done it before. Okay? দেখার পরে প্রবলেম থাকলে আমরা এটা নেক্সট ক্লাসেও ডিসকাস করবো। ওকে ওকে ওকে, এরপর চলে যায় আমাদের অ্যাকচুয়ালি যেটাতে প্রবলেম, সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ, নর্মালি স্ট্যান্ডার্ড জিনিসটা যদি আমি সিম্পলি বুঝাই, ইজন্ট ইট দিস সাইন, তাই না? এবং এই স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝাই? হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম স্ট্যান্ডার্ড হিয়ার? স্ট্যান্ডার্ড বলতে আমরা এখানে একটা স্পেসিফিক টেম্পারেচার এবং একটা স্পেসিফিক প্রেসারকে ডিনোট করি, তাই না? যেমন আমি যদি আমার এনথালপি চেঞ্জটাকে একটা ফেয়ার কম্পারিজন করতে চাই, যেমন আমাদের বায়োলজিতে মনে আছে এক্সপেরিমেন্ট যখন করতাম, যেটা চেঞ্জ করব সেটা চেঞ্জ করে বাকি সব আমরা সেম রাখতে হইতো, যেন আমার এক্সপেরিমেন্টাল ওয়াইজ দে আর নট চেঞ্জড, মানে আমি ক্লেম যেন করতে পারি যে হ্যাঁ এটা চেঞ্জ করার কারণে এটা হয়েছে। আর আমি যদি সব কিছুই একসাথে চেঞ্জ করি তাহলে কিন্তু আমি কখনোই ক্লেম করতে পারবো না যে দিস থিং হ্যাভ কজ দ্যাট থিং, রাইট? ঠিক একইভাবে কেমিস্ট্রিতে আমি যে এনথালপি চেঞ্জেসটা ক্যালকুলেট করব সেটা যেন ফেয়ার কম্পারিজন হয়, এর জন্য আমরা সেম কন্ডিশন ইউজ করে থাকি, এবং এই সেম কন্ডিশনসটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে আমার প্রেসার থাকতে হয় 100 কিলো প্যাসকেল, যেটা আমি অ্যাটমসফিয়ারিক প্রেসারে ক্যালকুলেট করি। অনেকে 100 কিলো প্যাসকেল ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড, কিছু কিছু জায়গায় 101 লেখা থাকে, বাট আই উড প্রিফার টু রাইট ইট অলওয়েজ অ্যাজ 100। আরেকটা হচ্ছে ওর টেম্পারেচার থাকতে হবে 298 কেলভিন অথবা 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি ডিগ্রি সেলসিয়াসে নাও ইট মাস্ট বি 25, তুমি যদি কেলভিনের টেম্পারেচারকে ভাবো ফর কিপিং ইট ইন স্ট্যান্ডার্ড ফর্ম, ইট উইল বি 298 কেলভিন। ক্লিয়ার? এবং আমার যে সলিউশনটা ইনভলভ থাকবে সেই সলিউশনটার কনসেন্ট্রেশন থাকতে হবে 1 মোল পার ডিএম কিউব, এবং আমার যে সাবস্টেন্সটা বা যে সলিউশনটা আমি ইউজ করব সেই সাবস্টেন্সটা এই টেম্পারেচারে এবং এই প্রেসারে মাস্ট বি ইন দেয়ার নর্মাল ফিজিক্যাল স্টেট, মাস্ট বি ইন দেয়ার নর্মাল ফিজিক্যাল স্টেট। তা কখনো এমন হতে পারবে না, মনে করো সোডিয়াম ইজ নর্মালি ফাউন্ড ইন সলিড স্টেট, বাট সোডিয়ামকে যদি আমি 100 কিলো প্যাসকেল দেই বা টেম্পারেচারকে 298 কেলভিন করি, তখন আমার সোডিয়ামটা চেঞ্জ হয়ে Na অ্যাকুয়াস হয়ে গেল, লেটস ফর এক্সাম্পল। তখন এটার মধ্যে কোনো স্ট্যান্ডার্ড কন্ডিশন বা স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ হবে না। কেন? আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন মানেই হচ্ছে উইথ দি প্রেসার অফ 100 কিলো প্যাসকেল and with the temperature of 298 Kelvin, আমার সাবস্টেন্সটা it must be in their normal state. Am I clear? Yes, yes. তবে এখানে লেখা আছে, ফর এক্সাম্পল ওয়াটার ইজ ইন লিকুইড নট ইন আইস অর স্টিম। ওয়াটার সব কেসেই পাওয়া যায়, কিন্তু নর্মালি ওয়াটার কোন ফর্মে পাওয়া যায়? লিকুইডে, রাইট? সো আমার এই 100 কিলো প্যাসকেলের মধ্যে এবং এই টেম্পারেচারে ওয়াটার মাস্ট বি ইন লিকুইড স্টেট। কেন কোথায় গেল? ওকে, যদি আমরা অ্যালোট্রপস এর কথা চিন্তা করি, if allotropes are involved, the allotrope which is more energetically stable is used. যদি আমি অ্যালোট্রপের কথা চিন্তা করি, অ্যালোট্রপ কারা বলো তো? What do we mean by allotrope? The same element but in different arrangements. Right, different structure, যেমন ডায়মন্ড, গ্রাফাইট সবই কার্বন দিয়ে তৈরি, বাট ডায়মন্ড ইজ সো এক্সপেন্সিভ আর গ্রাফাইট ইজ নর্মালি ইউজ অ্যাজ পেন্সিল, রাইট? সো যদি আমরা অ্যালোট্রপস নিয়ে আমরা এনথালপি ফিগার আউট করতে চাই, কোন অ্যালোট্রপটা বেশি এনার্জেটিক্যালি স্টেবল হবে, যেটা বেশি এনার্জেটিক্যালি স্টেবল হবে সেটাই আমি ইউজ করব। যেমন কার্বনের ক্ষেত্রে গ্রাফাইট ইজ চুজেন ওভার ডায়মন্ড, গ্রাফাইটকে ডায়মন্ডের উপর চুজ করা হয়। কেন? কারণ গ্রাফাইট ইজ এনার্জেটিক্যালি মোর স্টেবল দ্যান ডায়মন্ড। Am I clear? Yes, miss. স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা এইচ এন্ড উপরে এরকম একটা সিম্বল দিয়ে। যদি আমি এনথালপি চেঞ্জ অফ ফরমেশনের কথা চিন্তা করি, নিচে এফ আসে। যদি আমি অ্যাটমাইজেশনের কথা বলি, নিচে এ টি এম আসে। যদি আমি কম্বাসনের কথা বলি তখন নিচে সি আসে। Atomization কি? অ্যাটমাইজেশন
Yes, এটা তোমার সামনে আছে, আমি ফ্লোতে যেয়ে তারপর তোমাকে বুঝাচ্ছি। ওকে, আগে আমরা সিম্বলটা ফিগার আউট করে ফেলি। okay, miss. তো হ্যাঁ, তো যদি কম্বাসন বুঝাও, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ কম্বাসন, সেটা সি দিয়ে বুঝায়, অনেক সময় নিউট্রালাইজেশন থাকে, ওটা এন দিয়ে বুঝায় বা নিউট্রাল দিয়ে বুঝায়, বাট বেসিকলি দ্য সিম্বল ইজ দিস ওয়ান, ডেল্টা এইচ দিয়ে উপরে একটা গোল স্টার ফর্ম, ভিনাসের মতো একটা গোল গোল ঘুরতে থাকে। ওকে, এবং দিস রিফার্স দ্যাট দ্য রিঅ্যাকশন ইজ ক্যারিড আউট আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। এই গোলের এই জিনিসটা মানেই হচ্ছে, এটা ইন্ডিকেট এটাই করে যে এই রিঅ্যাকশনের কন্ডিশন ছিল স্ট্যান্ডার্ড। যেমন আমরা এটা যদি দেখি, CH4 plus oxygen in the gaseous state forms carbon dioxide and water, or standard enthalpy change under the standard conditions is minus 890.3 kilojoule per mole. এটা মাইনাস না দেওয়া থাকলেও আমরা কিন্তু বুঝেই ফেলতাম যে এটা হচ্ছে কম্বাসন বা এক্সোথার্মিক। বলো তো কেন? Because combustion. Combustion হচ্ছে, right? Methane বা the organic compound is being burned and they produce carbon dioxide and water. Very good. এখন আমাদের অনেক ধরনের এনথালপি চেঞ্জেস থাকতে পারে, এই যে এখানে আছে অ্যাটমাইজেশন। আমরা একটা একটা করে পড়বো। এনথালপি চেঞ্জেস আসলে আমার কি টাইপ অফ রিঅ্যাকশন নিয়ে আমি কাজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে। যেমন there is enthalpy change of reaction, যেটাকে আর দিয়ে বুঝায়, যেটা ইন জেনারেল মানে all enthalpy change of formation, combustion, neutralization, atomization সবগুলোকেই আমরা রিঅ্যাকশন বলতে পারি। যদি স্পেসিফিকলি ইন্ডিকেট করতে চাও কি ধরনের রিঅ্যাকশন, তখন ওর নামটা চেঞ্জ হতে থাকে, such as standard enthalpy change of formation, combustion হলে C, neutralization হলে N, atomization হলে AT, solution হলে sol, hydration হলে hyd. Clear? এদের ডেফিনেশন জানা ইজ ইম্পর্টেন্ট। ডেফিনেশনটা কি বলে? এদের ডেফিনেশনটা হচ্ছে, আমি যদি এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন কে বলি, it is the enthalpy change when the amount of reactants shown in the equation react to give products under the standard condition. আমি যেটাকে অ্যাড করব, যে রিএজেন্টটাকে ইউজ করব, সেই রিএজেন্টটা ইউজ করে আমার যেটা প্রোডাক্ট পাওয়ার কথা সেটাই পাচ্ছি আন্ডার দি স্ট্যান্ডার্ড কন্ডিশনস। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিঅ্যাকশন। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখনই আমরা স্ট্যান্ডার্ড এনথালপি নিয়ে ডিল করছি, আমার রিঅ্যাকটেন্স মাস্ট বি and the products must be in their standard state. স্ট্যান্ডার্ড স্টেটে না থাকলে কখনোই আমি স্ট্যান্ডার্ড ফর্মে কনসিডার করতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, miss. এরপর আসি, যেমন এইখানে এই দেখো কি ইন্ডিকেট করতেছে, যে 576 কিলোজুল অফ এনার্জি ইজ রিলিজড। কখন রিলিজ? যখন আমার 2 মোল অফ হাইড্রোজেন এবং 1 মোল অফ অক্সিজেন রিঅ্যাক্ট করছে টু গিভ ইউ 2 মোলস অফ ওয়াটার। এটাকে আমি ইকুয়েশন থেকে রিড আউট করতে পারি? Yes, miss. ওকে, এরপর এখন এই সব রিঅ্যাকশন আছে থিওরিটিক্যাল রিঅ্যাকশন। ইন নরমালি বা প্র্যাকটিক্যালি যদি বলি, এগুলো আসলে হয় না, বিকজ এনথালপি চেঞ্জ ক্যান বি ফাউন্ড ইজিলি বাই অ্যাপ্লাইং দি হেসেস ল। কারণ থিওরিটিক্যাল কোশ্চেন তো, এগুলো প্র্যাকটিক্যালি হয় না। তো থিওরিটিক্যালি আমরা কিভাবে বের করি? হেসেস ল অ্যাপ্লাই করে। বিফোর গোয়িং টু হেসেস ল, আমাদের প্রত্যেকটা পার্ট বুঝা ইজ ইম্পর্টেন্ট। যেমন স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, নাম থেকে কি বুঝতেছি বলো তো? কোনো কিছু ফর্ম হচ্ছে, রাইট? যেখানে আমার 1 মোল অফ আ কম্পাউন্ড ইজ ফর্মড from its element under the standard condition. আমি যে এলিমেন্ট গুলোকে অ্যাড করছি এবং যে এলিমেন্ট গুলোর স্ট্যান্ডার্ড স্টেটে আছে, তারা আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে 1 মোল অফ প্রোডাক্ট তৈরি করতেছে। বাই এনি চান্স যদি আমার প্রোডাক্ট এখানে 2 মোল হয়ে যেত বা মোর দ্যান 1 মোল হয়ে যেত, ইট উড নো লঙ্গার ফলো দি স্ট্যান্ডার্ড কন্ডিশনস। বুঝাতে পারছি? Yes, ওকে, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশনের মধ্যে একটাও খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটা সিঙ্গেল এলিমেন্টের স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন ফিগার আউট করতে চাই, ইট ইজ অলওয়েজ 0। কেন? একটা এলিমেন্ট কি কখনোই তৈরি হবে নাকি ইট ইজ নর্মালি ইন দ্যাট স্টেট? ওকে কি আমি কোনোভাবে নতুন করে কিছু কিছু ফর্ম করতে পারবো? no, miss. নো। এর জন্য এনথালপি চেঞ্জ অফ ফরমেশনের ক্ষেত্রে যখনই তুমি একটা সিঙ্গেল এলিমেন্ট দেখবা, ওর ফরমেশন সবসময় 0 হবে। and standard enthalpy change of formation exothermic হতে পারে, endothermic হতে পারে। is that clear?
ইয়েস মিস। মিস আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। মিস তাইলে যে কি বলে O2 এনার্জি যে লেখা থাকে ক্যালকুলেশনের জন্য টেবিলে যে কয়েকটা এলিমেন্টের বা কম্পাউন্ডের যে এনার্জি দিয়ে দেয় তাইলে ওইগুলো তো জিরো হয় না? ওগুলো জিরো হয় না, আই এম শিওর। ওগুলো কোশ্চেন যদি খেয়াল করো ওটা ফরমেশনের না, it must be of combustion, it must be of neutralization, it must be of something else but not formation. ফরমেশনেরটা হলে এটা অলওয়েজ জিরো হবে। ওকে। তাইলে আমি না আসলে বুঝি নাই কখন ফরমেশন হবে। সমস্যা নেই, আমি এটাই হেসেস লতে যখন যাব তখন আমি বুঝাই দিব। আমি তোমাদের এই ক্লাসে নেওয়ার জন্য, বাট আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আজকে ক্লাসে কেউ নাই, খালি আমরা দুজন না, কেউ নাই। বাট আমি এই ক্লাসের জন্য আই ওয়াজ প্রিপেয়ারিং দি হোল ক্লাস ইন 7 o'clock বিকজ আমার মাথায় ছিল যে এই টপিকটা অ্যাজ এ স্টুডেন্ট অনেকের কাছে ক্রিটিক্যাল, এন্ড আই ওয়াজ সার্চিং হিয়ার এন্ড দেয়ার যে তোমাদের কি কি ইনফরমেশন দিয়ে তোমাদের জন্য আরো ইজি হয়। দেখো ক্লাসে নাই কেউ, সমস্যা নেই, রেকর্ডেড ক্লাস দেখে যদি কেউ বুঝতে পারে উই আর গুড টু গো। আচ্ছা, যেটা বলছিলাম যে এলিমেন্টের সিঙ্গেল এলিমেন্ট শুধু তখনই স্ট্যান্ডার্ড এনথালপি জিরো when it is about formation. Apart from formation, তুমি তোমার পাস কিউপি বা কোথাও দেখো apart from formation if they talk about combustion এমন কিছু, তখন কখনোই এটা জিরো হবে না, বিকজ সিঙ্গেল এলিমেন্টকে তো ডেফিনেটলি আমি বার্ন করতেই পারি, রাইট? সিঙ্গেল এলিমেন্টকে আমি নিউট্রালাইজও করতে পারি যদি ইচ্ছা করে, বাট কখন আমি সিঙ্গেল এলিমেন্টকে দিয়ে কোনো সিঙ্গেল এলিমেন্ট তৈরি করবো না, ওটা ওইভাবেই তৈরি করা থাকে। এর জন্য ওর এনথালপি অফ ফরমেশন সবসময় জিরো থাকে। বুঝাতে পারছি? ইয়েস মিস। কম্বাসন এসে পড়ি। কম্বাসন কি? বেসিকলি the standard enthalpy change of combustion is the enthalpy change when 1 mole of a substance is burned in excess oxygen under the standard conditions. I don't like to read black pen. Under standard conditions, the reactants and products must be in their standard stage. যেমন এই কেসে, এই কেসটা দেখো আমরা একটু আগে যখন নর্মাল এক্সাম্পল দিয়েছি তখনই কিন্তু আমরা বুঝে ফেলছিলাম যে দিস ওয়াজ স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ combustion because all the reactants are in their normal state, right? এবং this has been burned in presence of excess oxygen to give you the product. So this indicates standard enthalpy change of combustion of methane, CH4, which is minus 890.3. Standard enthalpy change of combustion সবসময় exothermic হয় because burning something always releases energy to the surrounding and hence it is always exothermic. Clear? Is that clear? Okay. এরপর আসে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন। নাম থেকে বুঝতেছি ইট ইজ বেসিকলি তখন তৈরি হয় যখন আমার একটা অ্যাসিড এবং অ্যালকালি স্ট্যান্ডার্ড কন্ডিশনে রিয়াক্ট করছে এবং রিয়াক্ট করার কারণে 1 মোল অফ ওয়াটার তৈরি করতেছে। কি তৈরি করতেছে? 1 মোল অফ ওয়াটার, রাইট? মানে বেসিক্যালি আমি এটাকে নিউট্রালাইজ করে ফেললাম। এখানে অ্যাসিড ছিল, এখানে অ্যালকালি ছিল, সেটাকে আমি 1 মোল অফ ওয়াটার দিয়ে নিউট্রালাইজ করে ফেলি। ফর এনি অ্যাসিড অ্যালকালাই রিয়াকশন আমার আয়নিক ইকুয়েশন কিন্তু সবসময় H প্লাস OH মাইনাস এন্ড ওয়াটারই হয়। এটা কি বুঝি কিভাবে এটাই হয় অলওয়েজ? বুঝি বাট মনে করতে পারছি না। আচ্ছা আমি বলে দিই একটু। এখানে হচ্ছে বেসিক্যালি স্পেকটেটর আয়নস গুলোকে আমরা কেটে দিই। যেমন এখানে ক্লোরাইডের চার্জ কি -1, হাইড্রোজেন হচ্ছে +1, এখানে সোডিয়াম হচ্ছে +1, হাইড্রোক্সাইড হচ্ছে -1, এবং এখানেও দেখো সোডিয়াম +1 আর ক্লোরিন হচ্ছে -1, রাইট? সো আমি যদি খেয়াল করি এই ক্লোরিন আগেও -1 ছিল, এখনো -1 আছে। সো দিস আর স্পেকটেটর আয়নস, সো ওদেরকে আমরা লিখি না। আবার সোডিয়াম দেখো এখানেও Na+1 ছিল, এখানে Na+1 ছিল। সো এদেরকে আমি স্পেকটেটর আয়নস কনসিডার করি and I do not write them in our ionic equation. So বাকি কি থাকে? H+, hydroxide ion forms water. Clear? Yes, miss. Okay. The enthalpy change of neutralization between strong acid and strong base is a constant. এটা সাধারণত এরকমই কিছু একটা ভ্যালু দেয়। এটার কারণ হচ্ছে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস দুইটাই কিন্তু কমপ্লিটলি ওয়াটারের মধ্যে ডিসোসিয়েট করতে পারে। ডিসোসিয়েট মানে জানি they can spread out completely, তাই না? In water to form aqueous ions. So neutralization between strong acid and strong bases involve the same reaction
আমরা যে অ্যাসিডকে ইনভলভ করি, যে বেসকে ইনভলভ করি, ওরা কিন্তু একই রিয়াকশনকে ইনভলভ করতেছে, কি হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়নের সাথে রিয়াক্ট করে H2O তৈরি করতেছে। এর বাহিরে কি আর কিছু আছে? বিকজ তুমি অন্য অ্যাসিড ইউজ করো বা অন্য বেস ইউজ করো, এরা তো এমনিও স্পেকটেটর আয়নস, এদের কোনো কাজ নাই। দে আর লাইক কি বলে, আমরা অডিয়েন্স, দে আর লাইক অডিয়েন্স। বুঝাতে পারছি? এই যে দি আদার আয়নস প্রেজেন্ট আর সিম্পলি স্পেকটেটর আয়নস, তারা কখনোই রিঅ্যাকশনে টেক পার্ট করে না, হেন্স হিট রিলিজ ইজ দ্য সেম। তার মানে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন সাধারণত সবসময় এই ভ্যালুটাই থাকে, হুইচ ইজ -57.1 কিলোজুল পার মোল। ক্লিয়ার? Yes, please. কিন্তু কেমিস্ট্রি যেহেতু আছে, there is always exceptional, সেটা হচ্ছে enthalpy change of neutralization between sulfuric acid এবং sodium hydroxide is way more exothermic than normal 57.16 বা যেটাই ছিল এখানে 66.8। এটা কেন? তার কারণ হচ্ছে এই যে enthalpy change of আমার dilute sulfuric acid যেটা থাকে, এটা খুবই সিগনিফিক্যান্ট থাকে। এর জন্য যখনই দেখা যায় সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়, এই অ্যাসিডটা ডাইলিউট হয়ে যায় প্রসেসে, এবং ডাইলিউট হওয়ার প্রসেসে ও আরো বেশি হিট রিলিজ করতে পারে। বুঝাতে পারছি? Yes, please. এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন হোয়াট, এতক্ষণ আমরা যেটা কথা বলছিলাম যে কনস্ট্যান্ট থাকে, সেটা ছিল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। হাউ অ্যাবাউট উইক অ্যাসিড উইক বেস? এদের কথা যদি বলি, খুব সাধারণত এদের নিউট্রালাইজেশনের ভ্যালুটা ডেফিনেটলি আমার আগের থেকে একটু কম হবে, বেশি না, একটু কম। যেমন দেখো, দিস ইজ আ উইক অ্যাসিড না, বলো? Yes, please. রাইট? এই উইক অ্যাসিড যখন আমাকে উইক বেসের সাথে রিঅ্যাক্ট করছে, আমার স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন দেখো -56.1, which is a bit less than the 57.1, তাই না? বিকজ এখানে Yes. উইক অ্যাসিড ইনভলভ আছে। তুমি যদি হাউএভার এটা কেন হয়? কারণ উইক অ্যাসিড এবং উইক বেসকে যদি চিন্তা করি, দে অনলি পার্শিয়ালি ডিসোসিয়েট। পার্শিয়ালি ডিসোসিয়েট মানে কি জানি? Yes, please. এটা কি ইন্ডিকেট করে? কমপ্লিটলি হচ্ছে কি এটা ব্রেকডাউন হয়নি কমপ্লিটলি হয় না, কমপ্লিটলি দে ডু নট রিলিজ অল দেয়ার হাইড্রোক্সাইড আয়ন অর অল দেয়ার হাইড্রোজেন আয়নস, তাই না? ইন দিস কেস উই ক্যান সি দিস এথানোয়িক অ্যাসিড, এথানোয়িক অ্যাসিডের মধ্যে এথানয়েড তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমার ডেল্টা এইচটা আবার পজিটিভ হয়। ক্লিয়ার? Yes, please. আর নরমালি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন, স্ট্যান্ডার্ডটা যদি চিন্তা করি, ইট ইজ অলওয়েজ এক্সোথার্মিক। এখন আসি অ্যাটমাইজেশনে, যেটা তোমার প্রবলেম ছিল যে হোয়াট ইজ দিস অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন হচ্ছে বেসিকলি the enthalpy change when one mole of gas atom is formed. কি অ্যাটম তৈরি হবে? গ্যাস অ্যাটম তৈরি হবে from its element under standard condition. একটা এলিমেন্ট যেটা ন্যাচারালি ও এক ফর্মে পাওয়া যায়, let's talk about sodium, is always in solid state. ওকে, এই সোডিয়ামটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে আন্ডারগো করে এই সোডিয়ামটাকে সোডিয়াম গ্যাসে কনভার্ট করতে পারো, যার মোলও 1, তখন আমি বলতে পারি that this is a standard enthalpy change of atomization. Am I clear? Yes, ওকে, এখন ইউ মাইট আস্ক যে মিস এখানে হাইড্রোজেন ও গ্যাস, এখানে হাইড্রোজেন ও গ্যাস, তাহলে এটা কিভাবে অ্যাটমাইজেশন হলো? এই ক্ষেত্রে যদি আমি দেখি, আমার এই হাইড্রোজেনের গ্যাসের মোল কিন্তু হাফ, তাই না? আমার রুল কি বলে যে আমার 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম লাগবে। সো এই হাফ হাইড্রোজেন থেকে তুমি যদি 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম অফ হাইড্রোজেন তৈরি করতে পারো, দ্যাট ফলোজ দি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন। Am I clear? yes, please. ওকে, কোনো কোশ্চেন আছে? অ্যাটমাইজেশন কি? প্লিজ এইসব কোশ্চেন কি আসে অ্যাটমাইজেশন নিয়ে? আমি পাস পেপার দেখলাম, দেখি নাই তো, সবসময় ওই আগের চারটাই আসে। মানে হেসের সাইক্লিক টু ব্যালেন্স অ্যাটমাইজেশনের কোনো কাজ থাকে না। ওয়ান্স ইন আ ব্লু মুন ওরা মাঝে মাঝে ডেফিনেশন চায়, স্টেট স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, বা এরকম এমসিকিউ তে এরকম 3-4টা ফর্মুলা দিয়ে দিলে আমি তোমাকে বললো হুইচ ওয়ান ফলোজ স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন।
আমি সিলেবাসে তো দেখলাম ওই ফার্স্ট 4টাই আছে। অ্যাটমাইজেশন নাই? না মিস, বাট মাঝে মাঝে তো এমসিকিউ তে আসার কথা। দাঁড়াও। ওইটা হয়তো এইট এক্সেলে আসে। যে আমরা অনেকটুকু আছে ডেল্টা এইচ এগুলো করে ফেলছি। হুম, হ্যাঁ তোমার এখানে নাই। We have reaction, formation, combustion, and neutralization. সমস্যা নেই, জেনে রাখো। You never know. They are never trustworthy. ওরা কখনোই trustworthy না। At least I do not trust any of the platform, be it Cambridge, be it ZXC. ওরা ইচ্ছে মতো দিতেই পারে। কনসেপ্ট জেনে রাখো, কোথাও না কোথাও কাজে লাগবে। ওকে? ইয়েস মিস। ওকে, আমাদের স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন সবসময় এন্ডোথার্মিক হয়। সলিউশনের কথা যদি চিন্তা করি, সলিউশনের ক্ষেত্রে হোয়াট ডাজ ইট মিন, যেখানে আমার 1 মোল অফ সলিউট ডিসলভ করবে ইন আ সলভেন্ট টু ফর্ম অ্যান ইনডেফিনিটলি ডাইলিউট সলিউশন আন্ডার দি স্ট্যান্ডার্ড কন্ডিশনস। মানে বেসিক্যালি আমি আমার একটা সলিড রিঅ্যাক্টেন্টকে 1 মোল অফ সলিউশন তৈরি করতেছি, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন। ক্লিয়ার? মিস রিঅ্যাকশন গুলোতে যে শুধু AQ লেখা, আসলে তো H2O অ্যাড করে অ্যাকোয়াস বানানো হয় না। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে অ্যাকোয়াস বলতে আমরা বুঝতেছি H2O। ওকে? An infinitely dilute solution is the one which does not produce any further enthalpy change when more solvent is added. এবং আমাদের এই এনথালপি চেঞ্জ অফ সলিউশন সাধারণত এক্সোথার্মিকও হতে পারে, এন্ডোথার্মিকও হতে পারে। যেমন এই কেসে দেখো, উপরেরটা এন্ডোথার্মিক, নিচেরটা আবার এক্সোথার্মিক, সো বোথ ইজ অ্যাকসেপ্টেড। এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন নাম থেকে বুঝতেছি এটা কি বলতো? Hydration of salts. Hydration of, we are basically adding water, না? যেখানে আমরা 1 মোল অফ গ্যাসিয়াস আন, এখন এই হাইড্রেশন এবং এই এটার মধ্যে সলিউশনের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায়, কারণ সলিউশনে তুমি পানির মধ্যে অ্যাড করছো, রাইট? আবার হাইড্রেশনের সময়ও তুমি পানি অ্যাড করছো বা অ্যাকুয়াস ফর্মে আনতেছো। ডিফারেন্সটা কি? হাইড্রেশনের মধ্যে বলো, আয়নস ওয়াটার কেন করতেছে তাহলে? আবার বলো। গ্যাসিয়াস অ্যাটমস পানি অ্যাড করে এটা কিভাবে রিঅ্যাকশন হইতেছে? হয়, মানে there is always exceptional things going around in chemistry. এটাই ডিফারেন্স ছিল, যে এখানে তোমার যে রিঅ্যাকট্যান্টটা থাকবে, এই রিঅ্যাকট্যান্টটা 1 মোল থাকতে হবে এবং এটা গ্যাসিয়াস আয়ন হইতে হবে। সেটার মধ্যে তুমি ওয়াটার অ্যাড করবা টু ফর্ম হাইড্রেটেড আয়নস। কি তৈরি করবা? Hydrated ions of infinite dilution, মানে it can keep on diluting infinitely under standard conditions. মিস, তাইলে তো সল্ট হাইড্রেশনের সময় তো এটা সলিড ফর্মে থাকে না? হ্যাঁ, তাহলে গ্যাসিয়াস কেন? গ্যাসিয়াসে কনভার্ট করা যায় তো। ওই যে কি জানি নামটা ছিল, আমরা একটু অ্যাটমাইজেশন যে মাত্র পড়লাম, ক্যালসিয়াম সলিড থেকে তুমি অ্যাটমাইজেশন করে গ্যাসিয়াস ফর্মে আনতে পারবে না? সো ওই গ্যাসিয়াস থেকে তুমি যদি এর মধ্যে আবার ওয়াটার অ্যাড করো, তখন সেটা হয়ে যায় এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন। ওকে ওকে, তো ওয়াটার কি? ওয়াটার আমি মনে হয় না আজকে হেসের সাইকেল আমরা ধরতে পারবো, বাট আমরা এই পুরোটা পার্ট শেষ করে হেসের সাইকেল, এই যে এই পার্টটা নেক্সট দিন ধরবো নি। বাট থিওরিটা আজকে একদম বুঝে নেই, যেন নেক্সট ক্লাসে যেন হেসের সাইকেল পড়বো, যখন প্যাথওয়ে বা রুটটা ফলো করে কিভাবে কি করতে হবে সেটা যেন আমরা বুঝতে পারি। ওকে, সো ওয়াটার কি? ওয়াটার হচ্ছে বেসিক একটা পোলার মলিকিউল, তার মানে ডেফিনেটলি ওর একটা নেগেটিভ এন্ড আছে, একটা পজিটিভ এন্ড আছে, তাই না? which is like this, delta negative and delta positive, তাই না? এবং the negative end of the water molecule will be attracted to the cations while the positive end will be attracted to the anions. So এই অ্যাট্রাকশনের কারণে একটা আয়ন ডাইপোল ফোর্স তৈরি হয় এবং এই কারণে দেখা যায় এদের রিঅ্যাকশন সবসময় এক্সোথার্মিক থাকে। The standard enthalpy change of hydration is always exothermic. এই হাইড্রেশন, অ্যাটমাইজেশন আর নিউট্রালাইজেশন এগুলো তোমাদের ইন ডিটেল না জানলেও হবে, বাট জাস্ট আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট, দেন এটার সাথে কানেক্টেড যদি তোমার যেগুলো আছে সেগুলো থাকে, ইউ আন্ডারস্ট্যান্ড, প্রবলেম যেন না হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। ওকে, এইটার মধ্যে আমাদের আর 3টা পেজ বাকি আছে হেসেস ল। এই 3টা পেজ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ভালোভাবে উইল সলভ ইট। যে এক্সাম্পলস আছে, তুমি যদি চাও
নেক্সট ক্লাসের আগে এই 3টা পেজ দেখে আসতে পারো, সো দ্যাট আমরা যখন ক্লাস করব বা লেকচার দেবে ইউ উইল হ্যাভ মোর কোশ্চেন্স টু ক্লিয়ার ইউর কনফিউশনস। ওকে, বাট ইজি আছে, মানে টাফ না। 3টা প্যাটার্ন ফলো করলে ইউর গুড টু গো। মানে হেসের সাইকেল যে ড্র করবা 3টা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, কনভার্সন হলে এমন, ফরমেশন হলে এমন। ওই 3টা ফরম্যাট জানলে ইউর গুড টু গো। বুঝাতে পারছি? মিস এই পিডিএফটা কি পোর্টালে দেয়া নাকি রকেট রিভাইসের ওই পিডিএফটা পোর্টালে দেয়া? না, এটা হচ্ছে তোমার এই যে এক্সাম কিট থেকে তোমাকে যেখানে দেওয়া আছে না, এখানেই দেওয়া। এই যে নোটসে যাবা, আমার স্ক্রিন শেয়ার করা আছে না, এটা আমাদের কি জানি ছিল চ্যাপ্টার 6 না? এই যে কেমিক্যাল এনার্জেটিক্স এ গেলেই তুমি এটা দেখতে পাবা। মিস এটা চ্যাপ্টার 5 না? চ্যাপ্টার 5 ছিল? ইয়েস মিস। এটা হয়তো আমার 3rd এডিশন বা অন্য এডিশন দিয়ে করছে, এটা আমাদের চ্যাপ্টার 6 এ আসছে। তুমি এটা চ্যাপ্টার 6 এ যাও, এখানে হেডলাইন লেখা আছে কেমিক্যাল এনার্জেটিক্স। এই দেখো কেমিক্যাল চ্যাপ্টার 6 আবার হচ্ছে কি রিডক্স রিঅ্যাকশন মনে করে ফেলবো, কারণ সিলেবাসে ওইটা চ্যাপ্টার এখানে লেখা আছে যে চ্যাপ্টারের পাশে নাম লেখা আছে। ওকে, তুমি এক কাজ করো, চ্যাপ্টার নাম না দেখে, মানে লেবলিং না দেখে নাম দেখো। তোমার ফোল্ডারে গেলে এই যে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে। ওকে, ওকে তো প্রত্যেকটা গেলেই দেখতে পাবে। আমাদের 7 তো শেষ না, রিডক্স পার্টটা। ইয়েস, কেমিক্যাল এনার্জিস হেসেস ল করলে শেষ হয়ে যাবে আমাদের 1 থেকে। ওই সিলেবাসের চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 7 বাকি। হ্যাঁ, 2 আর 7, মানে 7 বলতে কেমিক্যাল ইকুইলিব্রিয়া তোমাদের সিলেবাস অনুযায়ী, আর হচ্ছে 2 তে কি ছিল? স্টোইচিওমেট্রি, স্টয়কিওমেট্রি না? হ্যাঁ, এই দুইটা বাকি। ইনশাআল্লাহ আমরা এই দুইটা শুন শেষ করে ফেলবো। ইনশাআল্লাহ এই উইকের মধ্যে ট্রাই করব। নেক্সট ক্লাসে যদি হেসেস লটাতে আমরা এক ক্লাসে বুঝে যাই তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমরা 2 ক্লাস টানবো। বাট উইল বি শিওর যে একবার বুঝলে এটা যেন প্রবলেম না হয়, সিন্স এটা আসতেই থাকে, রাইট? মিস হেসলার একটা এই টপিক্যাল করানো ওয়ার্কশিট, ইয়েস মিস। হ্যাঁ টপিক্যাল ওয়ার্কশিট এখানে দেওয়া আছে। দেয়া আছে, আমি পাই নাই তো মিস। দেখো, আচ্ছা আমি দিয়ে দিব। ওকে, আই উইল প্রোভাইড দ্যাট। ঠিক আছে? আচ্ছা এখানে দিয়ে দিব, এটা আরেক ফাইলে দেওয়া আছে। I'll give that to you. ঠিক আছে? ওকে, তাহলে do you have any question? নো মিস। Okay, it was nice. Irrespective সবাই ক্লাস করুক বা না করুক, you were attentive throughout the period. I'm happy over this thing. কারণ সাধারণত একটা স্টুডেন্ট থাকলে they be like মিস চলে যায়, ক্লাসে তো কেউ নাই। আজকে আমি আমার অফলাইন কোচিং এরও অনলাইন ক্লাস নিয়েছি, বিকজ যেহেতু ছুটি ছিল সবার। সো একটা ক্লাস ছিল এ লেভেলস এর মধ্যে, একটা স্টুডেন্ট আসে, কেউ আসে নাই। and that female was like মিস একজনই আসি, পরে করি ক্লাস। বাট পরে আমি ওর একটা পেপার সলভ করে ফেলছি, বাট টেন্ডেন্সি থাকে। আই এম ভেরি গ্ল্যাড তোমার এই টেন্ডেন্সিটা ছিল না, and I hope you can remain hardworking throughout your A levels বা life. থ্যাংক ইউ মিস। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? নো মিস। ওকে, তাহলে আমরা ক্লাস এখানে এন্ড করি। বাই বাই, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম।